আসসালামু আলাইকুম। ধান রোপণের পর থেকে কৃষকদের প্রধান শত্রু হয়ে দাঁড়ায় পোকা। আর এই পোকা দমনের জন্য কৃষকরা নানা রকম পদ্ধতি অবলম্বন করেও নির্মূল করতে পারে না। তাই তো ধান বা অন্য কোনো ফসল ফলিয়ে উঠানে উঠার আগ পর্যন্ত পোকাদের সাথে কৃষকদের ভালোবাসা বিনিময় হয়ে মানে এক কথায় বলতে গেলে পোকাদের সাথে কৃষকদের লেগে থাকে কীটনাশক দিয়ে নির্মূল করার প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধানগুলি লাগার পর এই প্রথম আমরা পোকা দমনের জন্য স্প্রে করি, যেখানে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ পোকা দমনের জন্য প্রায় 2 থেকে 3 বার স্প্রে। যেহেতু আমরা ধান রোপণ করেছি সেহেতু পোকা দমনের জন্য তো স্প্রে করতেই হবে। এজন্য আমি বাসা থেকে একদম সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি পোকা দমনের জন্য আমাদের স্প্রে গুলি। তাই আমি আমাদের জমিনগুলোতে স্প্রে দেওয়ার জন্য সকাল সকাল চলে আসি, যদিও সূর্য মামা আবার উঠে গেছে অনেকটা উপরে। আজকে টার্গেট ছিল আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 15 জারকিনের মতন স্প্রে করা, যেহেতু অনেকগুলো জমি রয়েছে এবং কি আবহাওয়াটাও ভালো রয়েছে, সেগুলোতে পুরাপুরি একদম পোকা দমনের স্প্রেটা দিয়ে দিতে হবে। কারণ এখনকার মৌসুমটা চলছে বৃষ্টির, আর এই বৃষ্টির মৌসুমে এখনই পানি তো এখনই রোদ, আর হঠাৎ করে পানি বা বৃষ্টি চলে আসতে পারে। এজন্য আমরা আমাদের স্প্রে গুলো একেবারে দিতে চাচ্ছিলাম প্রতিটা জমি। মাশাআল্লাহ, ধান যেহেতু রোপণ করেছি সেহেতু আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে পোকা দমনের জন্য। তো আলহামদুলিল্লাহ সেজন্য আমরা আমাদের তরল একটা ব্যবহার করতেছিলাম, সেই সাথে সাথে পাউডারও ব্যবহার করতেছি। সেই সঙ্গে কারেন্ট পোকা নির্মূলের জন্য আলহামদুলিল্লাহ আমি একটা পাউডার নিয়ে নিয়েছিলাম। অনেকে বলতে পারেন যে এখন তো কারেন্ট পোকা না দিলেও চলবে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ গাছ ফড়িং, মাজরা পোকা বা ইত্যাদি এগুলোর সাথে কারেন্ট পোকা সবকিছু দিয়ে দিচ্ছিলাম, যেহেতু কারেন্ট পোকার প্রভাবটা একটু বেশি আমাদের এলাকায়। অনেক কৃষক নিজেদের জমিতে কীটনাশক প্রয়োগ করে। আলহামদুলিল্লাহ আমরাও চাই আমাদের জমিতে ভালো কিছু কীটনাশক প্রয়োগ করার, কারণ সকলেই চাই তাদের জমিনগুলো ভালো এবং সুস্থ থাকে। যে জমিনগুলোতে আমরা অনেকেই মিলে আমরা নিজ নিজ ধান রোপণ করি সেটাকে বলি আমাদের ভাষায় কান্দর, বা অনেক জেলায় বা অনেক থানায় অনেকেই অনেক ভিন্ন রকমের নাম দিয়ে এটাকে ডাকে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই কান্দরে স্প্রে করা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ মানুষের হাঁটুটা একেবারে পুরা মাটির ভিতরে ঢুকে যায় এবং কি নাড়াচাড়া করতে অনেকটা কষ্ট। কারণ আমাদের এই কান্দরের নিচান জমিনগুলোতে সবসময় পানি লেগে থাকে, এজন্য ট্রাক্টর দিয়ে যখন হাল চাষ দেয় তখন পুরো একটা মানুষের অর্ধেকটাই ঢুকে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় কাদা। যদিও আমাদের এই কান্দরে মাশাআল্লাহ ধান রোপণের সময় বা স্প্রে দেওয়ার সময় মানুষের হাঁটু পর্যন্ত কাদাতে একেবারে ভরপুর ঢুকে যায় বা একেবারে গাড়া যায়, কিন্তু আলহামদুলিল্লাহ এই কান্দরের এই নিচান জমিনগুলোতে ধানও ভরপুর মাশাআল্লাহ খুব সুন্দর হয়, যেটাকে একদম অতুলনীয় বলা চলে। মানে কৃষকের মনে একেবারে ভরে যায়, কারণ অনেকটা উপর থেকে রোদ এবং কি কাদা মাটির সাথে ধানগুলোর সাথে পাগুলো প্যাচ খায় এবং কি 20 লিটারের জারকিন নিয়ে স্প্রে দিতে হয়। এই জন্য অনেকটা পরিশ্রম হয় এবং কি কষ্টকর হয়। প্রতিটা মানুষ চাই কাজ থেকে দূরে থাকতে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হাত পা সবকিছু সুস্থ রেখেছে, শরীরে সুস্থ রেখেছে, কাজ করতে আমাদের কোনো বাধা নাই। কারণ আমাদের যেহেতু সুস্থ শরীর এবং কি বয়সটাই কাজের, আমাদেরকে কাজ করতে হবে এবং কি সৎকর্ম করে নিজেকে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে পরিচালিত করতে হবে ইনশাআল্লাহ। হালাল রিজিকের তালাশ এবং হালাল ভাবে জীবন গড়লে এবং কি নামাজ কালাম 5 ওয়াক্ত পড়লে, সেই সাথে সাথে আমাদের পরিশ্রম করলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবে। আমাদের প্রতিটা জমিনে স্প্রে দেওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছিল, বাড়ির পাশের জমিনটাতে স্প্রে দিচ্ছিলাম, সেটাকেও শেষ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা নিই। ইনশাআল্লাহ আমিও চাই আপনারা হালাল পথে কাজ করুন এবং কোনো কাজকে ছোট মনে করবেন না এবং কাজ করতে গিয়ে নিজে লজ্জা বোধ করবেন। তো এই ছিল আজকের দিনের কাজের একটু অংশ। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।